নমস্কার, আপনারা দেখছেন নিউজ আজ বাংলা। ভোট, নির্বাচন এখন মধ্য গগনে। এ রাজ্যের ভোটের যা সংস্কৃতি, সেই সংস্কৃতি বলছে শাসক দল প্রতিটি নির্বাচনে, বিগত যে নির্বাচনগুলি হয়েছে, বিগত নির্বাচন অর্থাৎ 2019-এর নির্বাচন না, স্বাধীনতার পরবর্তীকালে যে সমস্ত নির্বাচন হয়েছে, তাতে করে বিরোধী দল সর্বদাই শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাস, রিগিং, ছাপ্পা এই অভিযোগগুলো এনেই থাকে। আমাদের বাংলার মানুষ নির্বাচন মানেই সন্ত্রাসের কাহিনী, সন্ত্রাসের গল্প, সন্ত্রাসের অভিযোগ শুনতে শুনতে একেবারে এক প্রকার কান ঝালাপালা হয়ে যায়। আজকের আমাদের মূল আলোচনার বিষয় তাহলে কি শাসক দলের অর্থাৎ তৃণমূলের নয়, যখন যে দল শাসকে থাকে, এই রাজ্যে যারা শাসক দল হয়, সেটা বামেরা, কখনো কংগ্রেস, এখন হয়তো তৃণমূল, এই শাসকের আস্থা কি গণতন্ত্রে নয়, সন্ত্রাসে? আজকের মূল যে বিষয় আলোচনায়, শাসকের আস্থা গণতন্ত্রে নয়, আস্থা কি সন্ত্রাসে, এই বিষয় নিয়ে আলোচনা করব। আমরা যে মুহূর্তে, যে দিন, যে সময়ে আমরা আলোচনা করতে বসেছি এই বিষয় নিয়ে, সেই সময়ে ছোট্ট ছোট দুটি ঘটনা আরামবাগ লোকসভার দুটি প্রান্তে ঘটছে। এরকম ঘটনা দুটি গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো এই আরামবাগ লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থীর সমর্থনে দুটি জনসভা করেছেন, একটি আরামবাগ, একটি খানাকুল। তিনি সভা করে ফিরে গেছেন। তারপরেই খানাকুলের সুলুট বলে একটি জায়গা, সেখানে এক ব্যক্তি পথ দুর্ঘটনায় মারা যায়। যে গাড়িগুলি সভা ফেরত যাচ্ছিল, সেই গাড়িরই মধ্যে একটি গাড়িতে তিনি চাপা পড়েন। সেই মুহূর্তে বিজেপির একটি অংশ দাবি করেন ওই ব্যক্তি তাদের কর্মী। পরবর্তীকালে খানাকুল তৃণমূল নেতৃত্ব দাবি করে না, ওই কর্মী তাদের। যখন মৃতদেহ আরামবাগ হাসপাতালে ছিল, তখন দেখা গিয়েছিল হাসপাতাল চত্বরে বিজেপির একটা অংশের কর্মী সমর্থকরা ভিড় জমিয়েছেন, তাদের কর্মী মারা গেছেন এই জন্য। ঠিক সেই সময়ে তৃণমূলের নেতা কর্মীরা তার বাড়িতে উপস্থিত ছিলেন, তাদের কর্মী মারা গেছে এই দাবিতে। তারপর আজকে দেখা গেল বিজেপি এক প্রকার অনেভঙ্গ দিয়েছে, তৃণমূলের পতাকা জড়িয়ে সেই দেহ ফিরে গেছে তার এলাকায়। আসলে উনি কে ছিলেন, তৃণমূল কর্মী না বিজেপি কর্মী, জানা নেই। অন্যদিকে আজ সকাল থেকে খানাকুল উত্তপ্ত হয়েছে, তার কারণ বিজেপির অভিযোগ তাদের মিছিলে গাড়ি ভাঙচুর, কর্মীর ওপর, প্রার্থীর ওপর আক্রমণ, কয়েকজন কর্মী নাকি নিখোঁজ হয়ে গেছে। কে করেছে? না শাসক দল। কয়েকজনের নামে এফআইআর হয়েছে, প্রায় 13 জনের নামে। এই যে প্রতিদিন নিত্য নৈমিত্তিক ঘটনাগুলো ঘটছে, এবং কালকে মুখ্যমন্ত্রী সভার পর এই দুটি ঘটনায় কিন্তু খানাকুলের। তাহলে কি বর্তমানের শাসকও গণতন্ত্র নয়, সন্ত্রাসে আস্থা রাখছে? এই নিয়ে আজ আলোচনায় উপস্থিত আছেন আমার একদম বাম দিকে খানাকুল 1 নম্বর ব্লকের তৃণমূল নেতা এবং একটি প্রশাসনিক বড় দায়িত্বে আছেন নৈমূলক, যাকে স্থানীয় মানুষরা রাঙা হিসাবে চেনে। আপনাকে স্বাগত স্টুডিওয়। আমার একদম ডান দিকে যিনি প্রথমেই আছেন, এনার নাম হচ্ছে সুবীর ঘোষ, সিপিআইএম এর, আরামবাগ সিপিআইএম এর একজন কর্মী এবং সিপিআইএম নেতা। এবং আপনাকে স্টুডিও স্বাগত। এবং আমার একদম পাশেই যিনি আছেন, তিনি হচ্ছেন আরামবাগ বিজেপির অন্যতম নেতা, এবং আজকের ঘটনাতে উনি একদম খানাকুলের ঘটনাস্থলে প্রথম থেকে শেষ পর্যন্ত উপস্থিত ছিলেন। এটা পথ অবরোধ, থানা ঘেরাও থেকে সমস্ত কর্মসূচিটাতে নেতৃত্বে ছিলেন অনিমেষ কর্মকার। আপনাকেও স্টুডিও স্বাগত। আমি প্রথমেই যে বিষয়ে যাব, আজকের মূল আলোচনার বিষয়, রাজ্যের শাসক দল, যখন যে দল শাসকে থেকেছে, তারা কি মানুষের ওপর বা গণতন্ত্রের উপর আস্থা হারিয়ে সন্ত্রাসের উপর ভরসা রাখছে? কি বলবেন? নমস্কার। প্রথমে আজ বাংলার সন্দীপ দা এবং আমার বিজেপি নেতা এবং সিপিআইএম নেতাকে আমার আন্তরিক ধন্যবাদ। যে কথাটা আপনি বলছেন, এটা আপনাদের মিডিয়া সবসময় বলে থাকে যে সন্ত্রাস সন্ত্রাস সন্ত্রাস। আপনারা শুধু পশ্চিমবাংলাটাকেই দেখেন, সারা ভারতবর্ষের দিকে একবার নজর রাখা উচিত। সন্ত্রাস হয় না,
সারা ভারতবর্ষে আমাকে একটু বলুন, সন্ত্রাস বাংলাদেশ সন্ত্রাস নেই বলছেন তো? সন্ত্রাস এটাকে আপনি বলছেন কিভাবে? আমার বিষয়টা আবার আসি আমি, তাহলে বামেরা যখন ক্ষমতায় ছিল তারাও কোনো সন্ত্রাস করেনি কোনোদিন, তাই তো? দেখুন, আমি বলি শাসক সন্ত্রাস করে কিনা। না, আমি তো মনে করি না কোনো জায়গায় আমাদের পার্টি বা আমরা কোনো জায়গায় সন্ত্রাস যে ভাষা, যে সন্ত্রাসের যে অরিজিনাল মিনিং, সেই জায়গাটা কোনো জায়গায় হয় বলে আমার জানা নেই। আগে হতো না, আগে বামপন্থী আমলে হয়তো আমরাও বলেছি, তখন আমাদের অভিযোগ ছিল, আমরা বলেছি। কিন্তু এখন যে অভিযোগটা তোলা হচ্ছে সেটা আমি মনে করি না সেটা সত্যি। বামেরা কি সন্ত্রাসে নির্ভর করে ভোট করতো না? করতো না, অবশ্যই করতো। বামেরা করতো, আপনারা সন্ত্রাস করেন না, আপনারা গণতান্ত্রিক পদ্ধতি দিয়েছেন। অবশ্যই গণতন্ত্র, এটা আপনার পরিষ্কার কথা। অনিবাবু, আজকে আপনি ঘটনাস্থলে ছিলেন, আপনি কি বলেন যা যা ঘটেছে আজকে, সেটা কি সবটাই একটা গণতান্ত্রিক সংসদীয় পরিকাঠামোতে যা হওয়ার ঘটেছে? দেখুন, যদি গণতান্ত্রিক পরিকাঠামোর উপর ভর করে যদি ঘটনাগুলো ঘটতো, তাহলে আজকে এই জিনিসটা হতো না। সন্ত্রাস আজকে অ্যাকচুয়ালি কি ঘটনাটা ছিল? আজকে অ্যাকচুয়ালি ঘটনা ছিল, আমাদের 9টা থেকে 12টা পর্যন্ত পুলিশের কাছে পারমিশন পাওয়ানো ছিল। সেই পারমিশন মাফিক যেখান থেকে শুরু হওয়ার কথা ছিল সেখান থেকেই শুরু হয়েছে। আমাদের লোকজন ওখানে ছিল, রাস্তা দিয়ে ট্যাবলোর মধ্যে আমাদের প্রার্থী ছিলেন, গাড়ির মধ্যে ছিলেন, কিছু কর্মী হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে কিছু ছেলে ইট ছুঁড়তে শুরু করলেন, লাঠি নিয়ে বেরিয়ে এলেন রাজাটি ঠিক ঢোকার মুখটাতে, যেটা আপনার কামারশাল থেকে বাঁদিকে বেঁকে যাচ্ছে ওখানটাতে। দাদা, এই জায়গাটা আমি আপনাকে একটু অবজেকশন করি, কারণ ওখান থেকেই আপনারা সন্ত্রাস ছড়িয়েছেন, এটা যদি আমি বলি। কারণ যে ছেলেগুলো সন্ত্রাস আমরা ছড়াইনি, কারণ আমাদের সেই মতন সংগঠন ওখানে তৈরি নেই সন্ত্রাস ছড়ানোর মতন। আপনারা সন্ত্রাস ছড়িয়েছেন, উস্কানি দিয়ে করছেন, আমরা উস্কানি দিচ্ছি। পক্ষই বোঝা গেল, একটা কথা এসে গেল, সন্ত্রাস করতে না না, সন্ত্রাস করেছেন, কথা না বলতে তৃণমূল কংগ্রেস আদর্শিত নয় যে তারা সন্ত্রাস করবে, তারা একজন। উনি এখনো কিন্তু বলেননি, কয়েকদিন আগে ওনাদের প্রার্থী আমার ব্লকেই ঘুরেছেন, উনি বলুক যে কোন জায়গায় আমাদের ছেলেরা কোনো কিছু ডিস্টার্ব করে। আমি বরঞ্চ আমার কথা বলতে দিয়েছে না, তার মাঝেই যে দাবিয়ে দেওয়া হচ্ছে, তার মানে বোঝা হচ্ছে কি যে সন্ত্রাস ওনারা করেছেন, চাপা দেওয়ার চেষ্টা করছেন। আমি অভিযোগটা বলুন, আমরা অভিযোগ বলুন। আমাদের ওখানে যে সংগঠনের ছেলেরা আস্তে আস্তে একদম লাইন মাফিক, পুলিশ সামনে ছিল, সব ছিল। আমি আপনাকে ভিডিও দেখাতে পারি যে সিভিক পুলিশ বলছে মারো, ওকে মারো, ওকে মারো, এইভাবে। সেই ভিডিও আমার কাছে আছে। পুলিশ পরে রিকোয়েস্ট করেছে যে ওই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে না ছাড়ার জন্য। আমরা বলেছি যে আমরা ছাড়বো, কেন ছাড়বো না, কেন ভয় করবো? মানে সিভিক ভলান্টিয়াররা ওখানে দাঁড়িয়ে থেকে বলছে যে বিজেপি কর্মীদের মারো, একদম মারো। আমি দাবি করছি, এবং তার যে সিভিক ভলান্টিয়ার ছিল তারও নাম দেওয়া হয়েছে, ঠিক আছে? আমাদের আশ্বস্ত করা হয়েছে সেটা তুলে দেওয়া হবে, প্রশাসনকে বলা হয়েছে যে সেটা তুলে দেওয়া হবে প্রশাসনের হাতে। সেই ফুটেজ সেই সিভিক ভলান্টিয়ারের উপর যাতে স্টেপ নেওয়া হয়। প্রথম, তারপর কি হল? ইট ফেঁকা হয়েছে, গাড়ি একটা ভাঙা হয়েছে, আমাদের বুলেরো গাড়ি একটা ভাঙা হয়েছে ইটের মাধ্যমে। আপনাদের সেই ক্যামেরা দেখেছে যে ইট দিয়ে কিভাবে ভাঙা হয়েছে। আমরা যদি গণতন্ত্র পরিকাঠামো না মানতাম, তাহলেও হয়তো আমাদের যা ছেলে ছিল অত ছেলে ওদের ছিল না, আমরাও মারতে পারতাম। আমরা কিন্তু সেই পদ্ধতিতে যাইনি, আমরা রাস্তার মাঝে বসে প্রতিবাদ জানাই। ওই ছেলেগুলো ভুল বলছেন কেন? আমি এখনো বলছি কোনো রাজনৈতিক দলের নাম বলিনি, উনি চিল্লে বলে যাচ্ছেন আপনি বলছেন আমাদের দলের লোক। আমি এখনো কোনো দলের নাম বলিনি, ওখানে কিন্তু সিপিএমও ছিল, আর তৃণমূলও ছিল। আমি এখনো নাম বলিনি। উনি এইভাবে চিল্লাচ্ছেন, সেখান থেকে উনি প্রমাণ করছেন যে এটা তৃণমূল। অভিযোগ জানিয়েছি, অভিযোগ দিয়েছি, অভিযোগ দেওয়া হয়েছে, ওখানে বোধহয় 4-5 জনের নামে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো বিকাশ দা ছিলেন আমাদের, বিকাশ দা এই অভিযোগটা দায়ের করেছেন, বিকাশ দা কথা বলেছেন। পুলিশ আমাদের কাছে এখন পর্যন্ত যা তথ্য এসেছে তাতে করে আপনাদের মূল অভিযোগ খানাকুল 2 নম্বরের যুবর যিনি ব্লক সভাপতি আছেন, যুব নেতৃত্ব নজিবুল করিম
করিম এবং নুরনবী মন্ডল ময়নার বিরুদ্ধে যে অভিযোগপত্র আমরা এখন পর্যন্ত তথ্য পাচ্ছি, পুলিশ কি বলেছে আপনার? পুলিশ আমাদেরকে আশ্বস্ত করেছে যে তারা স্টেপ নেবে, যেটা হওয়া উচিত, যেটা হওয়া উচিত নয় তারা অ্যারেস্ট করবেন, তুলবেন। আপনার স্পট থেকে তো 4 জনকে গ্রেফতার করেছে, 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ, তো বলছে আমরা 4 জনকে গ্রেফতার করেছি, সে 4 জনও আমাদের কর্মী নয়, ওনাদের কর্মী। আমি আপনাদেরকে কি বলছি যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে, সেই 4 জনকে জিজ্ঞাসাবাদ করলেই তো পাবেন কি হয়েছে না হয়েছে। অবশ্যই প্রশাসনের মতো আপনার কাছে আসবো। আমি 3 জনের কি সমান সুযোগ দেবো যে আজকের ঘটনাটি বিজেপির অভিযোগ, তাদের মিছিল চলাকালীন তাদের উপরে হামলা হয়েছে, তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং কয়েকজন নাকি নিখোঁজ হয়ে গেছে, কয়েকজনের নামে অভিযোগ দায়ের হয়েছে। ওনারা এখনো পর্যন্ত নিখোঁজের কোনো তালিকা দিয়েছেন? পুলিশের কাছে নিখোঁজের আমরা তালিকা দিয়েছি। আমাদের 2টো মোটরসাইকেল খুঁজে পাওয়া যাচ্ছিল না, সেই মোটরসাইকেলের হসপিটালে কর্মী ভর্তি রয়েছে, সেটাও লিখিত দেওয়া রয়েছে। আর কি লাগবে? সমস্ত অভিযোগের তীর কিন্তু শাসক দলের দিকে। আমি আসবো সুবীর বাবুর কাছে। সুবীর বাবু, আজকের যে মূল আলোচনার বিষয় শুধুমাত্র কিন্তু খানাকুল নয়, খানাকুল একটি ঘটনা মাত্র। এইরকম ঘটনা আমাদের বাংলার ইতিহাসে বাম আমলেও ছিল, এখনো আছে, পরবর্তী সময়টা কি আসবে আমরা জানি না। আমরা চাই একটা সুন্দর সুস্থ সমাজ ব্যবস্থা। আপনাদের কি বক্তব্য? শাসক দল কি ভোট বৈতরণী পাড়াবার জন্য সন্ত্রাসকে হাতিয়ার করে? আপনি কি মনে করেন? দেখুন, প্রথমেই একটা আমি কথা খুব স্পষ্ট করে বলি। 11 সালে যে সরকারটা এসেছে, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে যে সরকারটা এসেছে, এই সরকারটা প্রথম 11 সালের যে ভোট হয়েছিল, অর্থাৎ যে ভোটের মাধ্যম দিয়ে এরা নির্বাচিত হলেন, ঠিক তার পরের ভোট হয়েছিল 13 সালের পঞ্চায়েত নির্বাচন। ওনারা আর ওনাদের জনসমর্থন আর টেস্ট করার জায়গাতে গেলেন না। 13 সালের পর 13 সালে ভোট হয়েছে, 15 সালের পৌরসভার ভোট হয়েছে, 16 সালের বিধানসভা ভোট হয়েছে, 14 সালের লোকসভা ভোট হয়েছে, লাস্ট ভোট হয়েছে বিরাট স্কেলে ভোট 18 সালের পঞ্চায়েত ভোট। তো আমরা বিশেষ করে যারা আরামবাগ মহকুমাতে বাস করি, 13 এবং 18 পঞ্চায়েত ভোট আমরা কেউ দেওয়ার সুযোগ পাইনি। কেন পাইনি? পঞ্চায়েতও পাইনি, আমরা পৌরসভাও পাইনি। না, আমি বলছি, আমি পৌরসভার ভোটও তো পাওয়া যায়নি। আমরা তাহলে ক্যান্ডিডেট গুলো তাহলে আমাদেরকে খুঁজে খুঁজে এনে দিতে হবে। কালী মাখাচ্ছে না, চুলের মুঠি দিতে হবে না, খুঁজে দিতে হবে। একটু বলার সুযোগ দেন। এখন বুঝলেন, এটা খুব সুন্দর কথা যে আমাদের ক্যান্ডিডেট, আমরা কি ওদের ক্যান্ডিডেট নেই? আমরা কি ক্যান্ডিডেট খুঁজে খুঁজে তৈরি করে দেবো? ঠিক আছে, মেনে নিলাম আমাদের ক্যান্ডিডেট নেই। আপনার কথাতেই যে ক্যান্ডিডেটগুলো হয়েছিল সেইগুলোকে কেন তুলিয়ে দিলেন? আপনার কথা দিয়ে মেনে নিলাম, ঠিক আছে, আমাদের ক্যান্ডিডেট হওয়ার লোক নেই। আমি আসবো এই প্রসঙ্গে। শাসকের সালেও পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, 2003 সালেও পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, 1998 সালেও পঞ্চায়েত নির্বাচন হয়েছিল। 98 সালে যদি হতো খানাকুলের পঞ্চায়েত সমিতি আপনারা দখল করতে পারতেন না। আরামবাগ মহকুমার মানুষের উনি বলছেন সন্ত্রাস হয়েছে। আমি একটা স্পষ্ট কথা বলি, প্রমাণ, এটা আমার কথা নয়। 98 সালে যদি সন্ত্রাস হয়ে থাকতো বাবা হলে, খানাকুল পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেস কি করে দখল করে? পঞ্চায়েত সমিতি 2018 সালে যদি নির্বাচনে তাহলে পুরুলিয়ায় কি করে বিজেপি পার্টি? আপনি পুরুলিয়ার পার্টি এখানে 34% সিটেতে আপনারা প্রার্থী দিতে দেননি। আরামবাগেতে আমি যে বুথে বাস করি, আমি একটা বুথের ভোটার, আমি কোন দলের কর্মী নেতা পরে আমি ভোট দিতে পাইনি। কেন পাইনি? প্রার্থী নেই। প্রার্থী হওয়ার চেষ্টা করলে সব থেকে লজ্জার বিষয় শুনে রাখুন, যে দলের সর্বোচ্চ নেত্রী এবং যিনি মুখ্যমন্ত্রী, সর্বোচ্চ নেত্রী হওয়ার সুবাদেই যিনি মুখ্যমন্ত্রী, তিনি একজন মহিলা। আরামবাগ সিপিআইএম অফিসেতে রেকর্ড আছে, আপনারা স্টুডিওতে প্রচার করেছেন, মহিলা শাড়ি ধরে চুলের মুঠি ধরে টানছে। একদম কে করেছে, কি করেছে দেখা গেছে। কারা তারা? কারা? তৃণমূলের কর্মী নয়, তারা তৃণমূলের নেতা। এরপরেও বলছেন সন্ত্রাস হয়নি। দেখুন,
নিশ্চয়ই আপনাকে দল করতে বুঝি। আপনি এখন যদি বলেন সন্ত্রাস হয়েছে, জানি আপনি আপনি ফিরতে ফিরতে খবর পাবেন না। আপনি একটা কথা বলি আপনাকে, পরিষ্কার বলি, আপনারা ভোটটা মানুষকে দিতে দেন। ভোট দেওয়ার পর মানুষ দিচ্ছে, কোথায় ভোট দিচ্ছে? বর্তমান বিরোধীদের অভিযোগ, অর্থাৎ এই রাজ্যের এই মুহূর্তে এই রাজ্যের যারা বিরোধী সেই বিজেপি এবং সিপিএম এর অভিযোগ বর্তমান সরকারের আমলে, বর্তমান রাজ্য সরকারের আমলে সন্ত্রাস হচ্ছে। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর মানুষ নাকি আর ভোট দিতে পারছে না, এটা বর্তমান বিরোধীদের অভিযোগ। কিন্তু 11 সালের আগে যারা বিরোধী আসনে ছিল মূলত, অর্থাৎ তৃণমূল কংগ্রেস 98 থেকে 11 পর্যন্ত এই রাজ্যের মূল বিরোধী কিন্তু তৃণমূল কংগ্রেস ছিল। সেই সময় কি ঘটনা ছিল? খুব সুন্দর নির্বাচন হতো নাকি সন্ত্রাস ছিল? কি বলছে? অবশ্যই সন্ত্রাস ছিল, তারাই ভালো বলতে পারবে আমার থেকে। কারণ উনি বলছেন যে 98 সালে মানুষ নির্বাচন করেছে, ভোট দিয়েছে। উনি বলছেন 2001 সালে নির্বাচন হয়েছে। সেটা আমরা আমাদের সংগঠনের জন্য জিতেছি, মানুষের জন্য। অনিল বসু জিতেছিল, অনিল বসুর নাম বলছেন, আর হচ্ছে সুশান্ত। আপনি যখন বলেছেন উনি বলতে দিয়েছেন, আপনি বলুন বলুন। আপনারা 34 বছর ক্ষমতায় ছিলেন, মানুষ পশ্চিমবাংলার গণতন্ত্র কি ছিল সেটা আপনি আরো ভালো আমার থেকে বুঝতে পারবেন। কারণ আপনারা আজকে বলছেন যে আমরা ধোয়া তুলসী পাতা, আমাদের কাছে আমরা বোঝাচ্ছেন আপনারা আপনাদের শিক্ষা রুখে দেওয়া থেকে পশ্চিমবাংলার মানুষ মনে করেছিল যে পশ্চিমবাংলার মানুষকে বাঁচতে গেলে আপনাদেরকে বিদায় করতে হবে। তাই পশ্চিমবাংলার মানুষ মানবিক মুখ্যমন্ত্রী যিনি উন্নয়নের জোয়ার বন, আপনাদের মতো মানুষকে সুরক্ষা দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের মতো মানুষকে সুরক্ষা দেয় এবং তার দায়িত্ব আমাদের উপরে ন্যস্ত করেন। তাই আজকে পশ্চিমবাংলা অনেক শান্তিতে আছে। কিন্তু দেখা যাচ্ছে একই বক্তব্য এখানে বর্তমান রাজ্যের শাসক দল, তিনি বলছেন যে এ রাজ্যের সংস্কৃতি বাম আমলের সংস্কৃতি, বাম আমলের, বর্তমান আমলের নয়, বাম আমলের সংস্কৃতি, যে নির্বাচন মানেই সন্ত্রাস। আর এখন যারা বিরোধী তারা বলছেন আগে নয়, আগে সুষ্ঠু নির্বাচন হতো। তৃণমূলের আমলের সংস্কৃতি সন্ত্রাস ছাড়া ভোট হয় না। দিনের শেষে নির্বাচন মানে কিন্তু আমি দেখতে পাইনি, আপনারা যেটা দেখাচ্ছেন। আপনাকে স্পেসিফিক প্রশ্ন যে বাম আমলে সন্ত্রাস হয়েছে এই অভিযোগ তৃণমূলের, আর বামেদের অভিযোগ বা আপনাদের অভিযোগ তৃণমূল ব্যাপক সন্ত্রাস করছে। আপনারা এই মুহূর্তে এ রাজ্যে অত্যন্ত প্রাসঙ্গিক একটি রাজনৈতিক দল এবং আমি মনে করি আপনারা একটা সচেতন রাজনৈতিক দল। আপনি কি ব্যক্তিগতভাবে মনে করেন যে এ রাজ্যের ভোট সংস্কৃতিতে সন্ত্রাস অন্যতম হাতিয়ার? আপনি কি মনে করেন? দেখুন, সন্ত্রাস হচ্ছে কি হচ্ছে, আগে কি হয়েছে, এখন কি হচ্ছে, যেটা বলছেন উনি ঠিকই বলেছেন যে আমি হয়তো বাম আমলে সন্ত্রাসটাই দেখিনি। ওনারা দেখেছেন বলে আজকে ওর থেকেও বেশি সন্ত্রাস করতে পারছেন, শিখেছেন কিভাবে সন্ত্রাস করতে হয়। দেখুন সেই হিসাবে করতে পারছেন। সেই হিসাবে রাজ্য সভাপতি বলছে যে পুলিশকে মারো, আপনাদের রাজ্য সভাপতি বলছে, আমাদের রাজ্য সভাপতি বলছে রাজ্য সভাপতি, আর আপনারা বলছেন পুলিশ প্রশাসনের সামনে দাঁড়িয়ে আপনি 5 মিনিটের মধ্যে গ্রামটা খালি করে দিন, নাহলে গ্রামটা আমি জ্বালিয়ে দেবো। কেষ্টবাবুর বক্তব্য অন ক্যামেরায়, রাজা কেস দিয়ে দেবো, রাজা কেস দিয়ে ওকে বলে দাও। আপনি বলছেন তো এখানে দাঁড়িয়ে রাজ্য সভাপতি বলছে, আর ওইদিকে কাঁদছে, মানুষকে থাকা যাবে না, তো মেরে ফেলে দিয়েছিলেন আপনি। আপনারা কি কথা বলছেন? এটাই তো আপনাদের
আপনি যেটা বলছেন সেটা ঠিকই বলেছেন। আমরা বিহার ঝাড়খণ্ড থেকে লোক নিয়ে আসি, এই কারণে আমাদের ওই জন্য আপনাদের 5,000 লোক হয় না, ওই জন্য আপনাদের 5,000 লোক হয় না। 5,000 লোক হয়েছে আপনার মুখ্যমন্ত্রী 5,000 লোক করতে পারছেন না, সিভিল ভলেন্টিয়ার দিয়ে মাঠ ভরাচ্ছেন, পুলিশ দিয়ে মাঠ ভরাচ্ছেন। আপনারা যে সন্ত্রাস করেছেন আপনাদের টেবিলে একটি বিষয়, 3টি রাজনৈতিক দলের সদস্যের কাছে অনুরোধ, আপনারা সচেতন হন। প্রত্যেকে যদি একসাথে কথা বলেন কারো কথাটাই বোঝা যাবে না, আপনারা প্রত্যেকেই বলার সুযোগ পাবেন, প্রত্যেকের প্রত্যেক বক্তব্য আপনারা শুনুন। আজকে যে ঘটনাটি ঘটেছে খানাকুল, আমি একদম স্পেসিফিক একটা ঘটনা নিয়েছিলাম, সরাসরি অভিযোগ করছেন যে এটা আপনার দলীয় নেতৃত্ব, যাদের লিডিংয়ে ছিলেন নাকি নজরুল করিম এবং নুন্নবী মুন্ডা, যেটা অভিযোগ বিজেপি, এই ঘটনাটা ঘটিয়েছে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলি, আপনার আজ বাংলার টিভি চ্যানেলের সামনে আমার সঙ্গে খানাকুলে দেখা হয়েছিল। এই ঘটনা যে বা যারা ঘটাক, এটা নিন্দনীয় ঘটনা, এটা আমি আপনার স্টুডিওতে এসে বলছি না, আমি অলরেডি ওটা ওখানে বলেছি। এবং আমরা দায়িত্ব নিয়ে বলছি যে নজিবুল করিম এবং ময়না এরা এই ঘটনার সঙ্গে কোনো রকম যুক্ত নয়। যারা এ কাজ ঘটিয়েছে তা আমরা প্রশাসনকে বলেছি নিরপেক্ষ তদন্ত করে আপনারা তাদেরকে অ্যারেস্ট করুন, এবং এরা কখনোই তৃণমূল কংগ্রেস হতে পারে না। যারা সন্ত্রাস করে, যারা একটা প্রার্থীকে প্রচার করতে দেয় না, তারা কখনো তৃণমূল কংগ্রেস হতে পারে না। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি, এবং পুলিশ পদক্ষেপ নিয়েছে, প্রশাসন তার কাজ করেছে, যারা এই অন্যায় করছে তাদেরকে অ্যারেস্ট করেছে। অভিযোগ ওনারা মিথ্যা অভিযোগ করেন, সবসময় মিথ্যা অভিযোগ করে আসছেন। কালকে বলবে যে রাঙা করেছে, নজিবুল করেছে, স্পেসিফিক করছেন। একটা মিথ্যে অভিযোগ জেনেও আপনারা প্রশাসনকে বললেন দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। অবশ্যই যারা দোষ করেছে, আমি আপনাকে বলছি যারা দোষ করেছে তাদের বিরুদ্ধে স্পেসিফিক নাম বলছে, মিথ্যে বলছে, অ্যারেস্ট করার কোনো দরকার নেই। আমি তো প্রয়োজন না, মিথ্যা কথা বলছেন আপনি, তো বলেননি যে তদন্ত করুন, যারা হয়েছে অবশ্যই বলেছি তদন্ত করে যারা দোষী তাদেরকে গ্রেফতার করুন, এবং এরা কখনো তৃণমূল কংগ্রেস হতে পারে না, কারণ তৃণমূল কংগ্রেস সন্ত্রাসে বিশ্বাসী নয়। বিশ্বাসী আসবো কালকে যে লোকটি মারা গেছে ওই লোকটি কাদের লোক ছিল? আমাদের বুথের কর্মী। কেউ যদি বলে আমার এখন রাস্তা দিয়ে একটা মানুষ যাচ্ছে, আলাদা জিনিস, উনি আমাদের মিছিল থেকে ফিরে আসছেন, অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট দুঃখজনক, আমার আমি ওই ছেলেটির সঙ্গে 4 দিন আগেও মিটিং করেছি। যখন এরকম ঘটনা ঘটেছে আমরা সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করেও আরামবাগ পাঠিয়েছি। পরবর্তী ক্ষেত্রে আমাদের যা কাজ, পরিবারের পাশে যাওয়া, থাকা, মানুষের সঙ্গে থাকা, আমরা আপনাদের মিডিয়া মারফতই শুনতে পাচ্ছি ওনাদের সভাপতি নাকি বলছেন উনি আমাদের কর্মী। আমি বুঝতে পারছি না যে কেউ মারা গেল, আমি তার পিতৃ পরিচয় জানি না, উনি তার নামও বলতে পারেননি, হয়তো আমি ওনাদের সভাপতি নামও বলতে পারেননি। কার্তিক যে আমাদের পরিবারের সদস্য, সেই কার্তিকের বাড়িতে আমরা গেলাম, আমরা কার্তিকের বাড়ির সঙ্গে কথা বলে আমরা আজকে আমাদের যা করণীয়, আমাদের দলগতভাবে যেভাবে মানুষের পাশে আমরা সবসময় থাকি, সেভাবে আমরা আমাদের যা করার আমরা করে তার শেষকৃত্য সম্পন্ন করেই আমি আপনার স্টুডিওতে হাজির হয়েছি। সেখানে ওনারা বলছেন যে ওটা আমার, ওটা আপনাদের কর্মী, বোঝা গেল। আমি আপনার কাছে আসবো, সুবিলবাবুর কাছে জানতে চাইবো। সুবিলবাবু, আপনি দুটো ঘটনাই শুনলেন, এবং আপনি বেশ, যদিও আপনি হয়তো বাম আমলের প্রথম শুরুর দিক থেকে ছিলেন না, আপনার যা বয়স তাতে হয়ে থাকা সম্ভবও ছিল না, আপনি বাম আমলের বেশ কিছুটা অংশ দেখেছেন এবং বর্তমান সময়টাকেও আপনি দেখছেন। এই যে দুটো ঘটনা পরপর শুনলেন, আজকের ঘটে যা দুটি ঘটনা, এই একই ঘটনা, আপনারা তো প্রার্থীকে নিয়ে প্রচার করছেন, আপনারা কি কোথাও শাসক দলের কাছ থেকে বাধা পাচ্ছেন বা ভোটের প্রচার করতে পারছেন না, বাড়ি বাড়ি যেতে পারছেন না, আপনাদের উপরে কোনো চাপ সৃষ্টি, এই ধরনের কোনো ঘটনা কি আপনাদের অভিজ্ঞতাতে আছে? আমরা তো মানে আরামবাগ থানা এলাকায় শুধু নয়, আরামবাগ মহকুমা বা আরামবাগ লোকসভা যে নির্বাচন ক্ষেত্র তো আরামবাগ লোকসভা মহকুমার বাইরেও আছে, চন্দ্রকোনা আছে, হরিপাল আছে, তারকেশ্বর আছে। তো আপনি আমার থেকে অনেক ভালো বলতে পারবেন, আমরা বিস্তীর্ণ জায়গাতে প্রকাশ্যে কোনো কর্মসূচিই করতে পারছি না। কোথাও যদি একটু নড়াচড়ার চেষ্টা হচ্ছে, প্রথমেই একদম প্রকাশ্যে হুমকি, তারপর ওদের যেটা চিরাচরিত অস্ত্র, তাকে মামলা দিয়ে দাও। তৃণমূলের দুটি মূল অস্ত্র, প্রথমে হামলা, তারপরে মামলা। যেখানে হামলা করার ক্ষমতা নেই সেখানে মামলা, আর যেখানে হামলা করার ক্ষমতা রয়েছে প্রথমেই হামলা করে দাও, তারপরে মামলা। আর
নমিলবাবু একটা ভীষণ ভালো কথা বললেন, খুব শুনে ভালো লাগলো। সত্যি তো ওরা একদম ভীষণ শান্তিবাদী। 13 সালের পঞ্চায়েত ভোটেতে আপনারা খুব ভালো করে জানেন, অন দ্য ক্যামেরা এটা নিয়ে কোর্ট পর্যন্ত মামলা হয়েছে। ওনাদের একটি জেলার সভাপতি, তার আগে তাকে কেউ চিনতেন না, অনুব্রত মণ্ডল, সেই তথাকথিত প্রকাশ্যে এলেন। উনি বললেন আমাদের বিপক্ষে যে দল প্রার্থী দেবে সে যদি আমাদেরও কেউ নির্দল হয়, আমি পুলিশকে বলছি, পুলিশও যদি বাধা দেয় পুলিশের উপরে বোম মারুন। আমি আপনাকে অসুস্থ রয়েছে উনি একাধারে ডাক্তার। আপনারা প্রার্থী খুঁজে পাচ্ছেন না আমাদের একটু বলতে দেন। দলনেত্রী যে বলেছেন ওনার মাথায় অক্সিজেন কম যায়, এখন দলনেত্রী যে আজকাল ডাক্তারবাবু হয়ে গেছেন, ভালো যদি ওনার এই গুণ থাকে ভালো ভালো, এসব নিয়ে কোনো ব্যাপার নেই। কোনো বাচ্চা 1,500 কেজি ওজন হয়, 2026 সালের অভিনন্দন সেদিনে জানিয়েছেন। এসব অনেক অনেক বিষয় আছে, এসব কত মানে সিরিজ বলা যায়। ইন্টার্ন শিক্ষক নিয়োগ হচ্ছে, ইন্টার্ন কাকে বলে এটা একটু সংক্ষেপে বলছি। কোনো চাকরিতে নিযুক্ত হওয়ার পর তার যে ট্রেনিং পিরিয়ড সেটাকে ইন্টার্ন বলা, উনি বলেন ইন্টার্ন শিক্ষক নিয়োগ করে দেবো। এসব কথা আমরা কিছু আর মনে করছি না। কেন আমি আসছি সন্ত্রাস আপনাকে বলি, সন্ত্রাস যে কথা বলছিলাম যে আমরা করতে পারছি না প্রকাশ্যে প্রচার, কেন না ওই যে হামলার মামলা 11 সাল থেকে আমাদের উপর যে হয়েছে এখন পর্যন্ত, 11 সালে সরকার বদলের পর প্রথম 11 সালে যেদিনে রেজাল্ট বেরিয়েছিল সেই দিন রাত্রেবেলা আমাদের গড়বেতার সেই সময় জোনাল কমিটির সদস্য জিতেন নন্দী খুন হওয়া দিয়ে শুরু হয়েছিল। এখন পর্যন্ত আজ পর্যন্ত এই কম বেশি 8 বছরে 158 জনের অধিক হচ্ছে আমাদের খুন হয়েছে। কিন্তু একটা মজার ব্যাপার জানেন তো, আপনাকে একটা কথা বলি, একটু এই সন্ত্রাস যদি বুঝতে হয় তাহলে ফ্যাসিবাদকেও বুঝতে হবে। তৃণমূল হচ্ছে একটি চরম দক্ষিণপন্থী দল, কংগ্রেস থেকে ভেঙে আসা একদম চরম দক্ষিণপন্থী একটি দল। এবং এরও মজার ব্যাপারে আরো কেন দক্ষিণপন্থী, যে ঠিক বন্ধু চিনেছিল তৃণমূলের সাথে বিজেপির হচ্ছে বোঝাবার। আজকে উনি বলছেন বিজেপি নাকি খারাপ, উনি বলছেন তৃণমূল নাকি খারাপ। এরা কিন্তু একসঙ্গে কি প্রথম বিজেপির সঙ্গে আপনারা বন্ধুত্ব করেছিলেন। আচ্ছা বলি প্রথম বন্ধুত্ব করেছিলেন আপনারা অটল বিহারী বাজপেয়ী সেটা কেন্দ্রের একটা সরকারকে সরানোর জন্য একটা বড় মিটিং হয়েছিল। অটল বিহারী না বিজেপিকে আমরা কখনো সমর্থন করিনি, আমরা সমর্থন করেছিলাম ভিপি সিং, রাষ্ট্রীয় লোক মোর্চা প্রধানমন্ত্রী হয়েছিলেন, তাকে সমর্থন করেছিলাম। আর অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় মমতা ব্যানার্জি ক্যাবিনেট মন্ত্রী হয়েছিল, একটা সময়ে 8 জন পর্যন্ত সর্বসাকুল্যে সর্বমোট মন্ত্রী হয়েছিল। আজকে তারা এখন বলছে পশ্চিমবঙ্গে নাকি সিপিএম এর লোকেরা বিজেপিতে চলে যাচ্ছে। খুব ভালো কথা, খুব ভালো কথাটা মুকুল্লা বিজেপিতে গেছেন সিপিএম এর লোক। আমরা যাকে তাড়াচ্ছি তারাও শুদ্ধ হয়ে গেল। সন্ত্রাস আপনাদের অস্ত্র, কাদের অস্ত্র আপনাকে বলতে হবে না, আপনি বলতে দেন, কাদের আপনাকে বলতে হবে না। আপনারা আমাদের গুলি করে খুন করেছে, আপনারা আমাদের কখনো একটি সচেতন রাজনৈতিক দলকে এগিয়ে নিয়ে যেতে পারে না, কখনো পারে না। বামামল ডানামল পরবর্তীকাল কোন যুগে পৃথিবী সৃষ্টির পর থেকে সন্ত্রাস কখনো জয়লাভ করেনি এবং আমার স্থির এবং নিশ্চিত বিশ্বাস এক্ষেত্রে সন্ত্রাস কোনোদিনই স্থায়ী হতে পারে না এবং পাশাপাশি কাম্যও নয়। আমরা যে আলোচনাতে ছিলাম, তাহলে এ রাজ্যের নির্বাচন যে পরিস্থিতি বারবার কি সেই শিক্ষাই দেয়? এর আগের যে নির্বাচন হয়ে গেল, 3য় দফার নির্বাচন, শুরুতেই সকালবেলায় মুর্শিদাবাদ ডোমরজলাতে একজন কংগ্রেস কর্মী মারা গেলেন। এক্ষেত্রে অভিযোগের তীর কিন্তু সরাসরি
তৃণমূলের দিকে, যদিও তৃণমূল উল্টো দিকে বলছেন যে না, এটা কংগ্রেসের নাকি গোষ্ঠীদ্বন্দ্বের ফসল। কিন্তু এ রাজ্যের নির্বাচনে ইতিমধ্যেই মাত্র 10টি কেন্দ্রে নির্বাচন হয়েছে, 10টি লোকসভা কেন্দ্রে নির্বাচন হয়েছে, তার মধ্যেই একজন মানুষ খুন হয়েছেন। তিনি কোন দলের মানুষ ছিলেন, এটা বড় কথা নয়। একজন মারা যাচ্ছেন একদম ভোট দিতে গিয়ে। যদি এটা নিয়ে পাল্টা অভিযোগ আছে বা ভেতরে, আমি যে প্রসঙ্গে অনিবেদন এতক্ষণ আপনিও একই কথা বলছিলেন, এ রাজ্যে যে বর্তমান সংস্কৃতি চলছে, এই ধরুন আপনি এতক্ষণ বলছিলেন অনুব্রতবাবুর কথা, কখনো কখনো শোনা যায় আপনাদের দলের লোকজন যে ধরনের কথাবার্তা, যে ধরনের আক্রমণাত্মক কথাবার্তা বলেন, রাজনৈতিক নেতৃত্বদের কর্মীদের চাগানোর জন্যই হোক বা যে কোনো উদ্দেশ্যেই হোক, পুলিশকে বোম মারোই বলুন, কেন্দ্রীয় বাহিনীকে ঝাঁটা দেখানোর কথাই বলুন, বা ইত্যাদি ইত্যাদি ঠ্যাঙে ভেঙে দেওয়ার কথাই বলুন, যাই বলুন, আপনার কি মনে হয় সুস্থ রাজনীতিতে এগুলো কাম্য? দেখুন, সুস্থ রাজনীতিতে যদি কাম্য হতো তাহলে সবাই পিছিয়ে যেত না। আজকে সিপিএম 3টে স্টেটে ছিলেন, ত্রিপুরা, কেরল আর ওয়েস্ট বেঙ্গল। এই সন্ত্রাসের জন্য তারা আজ একটাতে রয়ে গেছে। তৃণমূল সর্বভারতীয় দল ছিলেন, তারা আজ কিন্তু কেরলে 1 দফায় ভোট হচ্ছে, বাংলাতে কিন্তু 7 দফায় ভোট হচ্ছে। আমি বলি আপনাকে যে তৃণমূল সর্বভারতীয় দল বলতো, ওদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোনো অস্তিত্বই নেই, কারণ সন্ত্রাস। মানুষ বুঝে গেছে। আজকে পুরো ভারতবর্ষ জুড়ে ভোট হচ্ছে, মারা গেলেন ত্রিপুরাতে তো সন্দীপ দা, ত্রিপুরাতে 98% ওনারা জয়লাভ করছেন, সেখানে বলছেন নিরপেক্ষ ভোট হচ্ছে। বলছি সন্দীপ আপনি বলার আগে আপনার খারাপ লাগছে না? পুরো ভারতবর্ষের মধ্যে একজনই মারা গেলেন, ওয়েস্ট বেঙ্গলের মারা গেলেন, আপনাদের আপনার যদি আপনার কোন ইন্টারনাল ব্যাপার থাকে, ভারতবর্ষ জুড়ে ভোট হচ্ছে, ইলেকশন হচ্ছে, সেখানে মারা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল। সারা ভারতবর্ষে সেনাবাহিনীকে দিয়ে আপনারা ভোট করাচ্ছেন। ভারতবর্ষে সেনাবাহিনীর উপর ভরসা নেই, আপনার সেনাবাহিনীর উপর ভরসা নেই বলে আপনারা সেনাবাহিনীকে দিয়ে আপনি তো 2011 সালে কান্নাকাটি করে সেনাবাহিনী নিয়ে এসেছিলেন, আপনি 2009 সালে সেনাবাহিনী নিয়ে সরকারে এসেছেন। সেই সেনাবাহিনীকে এক একটা সময় সেনাবাহিনীকে ভয় খেয়ে সেনাবাহিনীকে আপনারা বলে দিচ্ছেন সেখানে গিয়ে সন্ত্রাস করেছেন। আমরা আসবো, শুরু হওয়ার আগে একজন মারা গেলেন, ভোট হতে হতে একজন মারা গেলেন, কতজনকে মারবেন? আমি আসছি, মেরে কি রাজনীতি হয় না? যে প্রসঙ্গে আসবো, নির্বাচন এলি সেনাবাহিনীর প্রয়োজন এত হয়ে পড়ে কেন? আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন দেখা যেত যে বিরোধী দলগুলি বলে সেনাবাহিনী ছাড়া এই রাজ্যে ভোট করা যাবে না। এখন একই আবদার বা আমরা অভিযোগ করছেন যে এই রাজ্যের সশস্ত্র পুলিশদের ভোট করানো যাবে না, কেন্দ্রীয় বাহিনী চায়। এই যে ভোট নির্বাচন মানে কেন্দ্রীয় বাহিনী ওয়েস্ট বেঙ্গলে চায়, রাজ্য পুলিশ ভোট করতে পারবে না, এই মিথটা কেন? কি মনে করছেন আপনি? এটা তো আমাদের না, আপনার যিনি পর্যবেক্ষক এসেছেন অজয় নায়ক, তিনি বলছেন যে আজকের পশ্চিমবঙ্গ 10 বছর আগের বিহার। তিনি তো কোনো দলের লোক নন, তিনি পর্যবেক্ষক হয়ে এসেছেন। অর্থাৎ পশ্চিমবঙ্গে যে সত্যি গণতন্ত্র লেশ মাত্র নেই, সন্ত্রাসী শাসক নিয়োগ করতে চাইছে। বিবেক দুবে তো বলছে সুষ্ঠু নির্বাচন, সেটা আপনাদেরই পর্যবেক্ষক। বলুন, আপনি বলুন। অজয় নায়ক তিনি পরিষ্কার বলছেন যে আজকের পশ্চিমবঙ্গ 10 বছর আগের বিহার। সন্ত্রাস আছে কি নেই আমরা অভিযোগ করছি, আমাদের অভিযোগ সত্য কি মিথ্যা একজন সর্বোচ্চ প্রশাসক তিনি মান্যতা দিচ্ছেন। এবং আমি একটা প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাইছি যে আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন তৃণমূল বা বিজেপি বা আপনার বিরোধীরা বলতো এ রাজ্যে আধা সামরিক বাহিনী ছাড়া নির্বাচন হবে না, বলতো তো, আপনি অস্বীকার করবেন না? বলেছে। আজকে আপনারা বলছেন একই কথা। তাহলে এই রাজ্যের ভোটের মিথ কি এটাই যে আধা সামরিক বাহিনী ছাড়া ভোট করা যায় না এই রাজ্যে? এখন তো সেই জায়গায় পৌঁছে গেছে। আগেও কি ছিল না? আগে যদি থাকতো, তাহলে আপনাকে বলি, তা যদি থাকতো 98 এর পঞ্চায়েত নির্বাচন
2001-এর বিধানসভা নির্বাচন, 2001-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কতগুলো সিট পেয়েছিল? 98-এর লোকসভা ভোটেতে তৃণমূল কংগ্রেস কতগুলো সিট পেয়েছিল? 98-এর লোকসভা ভোট হয়েছিল, 98-এর পঞ্চায়েত ভোটেতে তৃণমূল কংগ্রেস বিজেপির জোট একটা বিস্তীর্ণ অঞ্চলেতে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ দখল করতে পারেনি, কিন্তু সিট পেয়েছিলেন। কিন্তু গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং পঞ্চায়েত সমিতির সভাপতি পর্যন্ত গঠন করেছিলেন। আসলে কি জানেন, তৃণমূল দলটা হচ্ছে কংগ্রেস ভেঙে তৈরি চরম দক্ষিণপন্থী দল, এবং এরা বিজেপির সঙ্গে সম্পর্ক করেছে। আর এবং বলি, বিজেপিও একই সন্ত্রাসকে হাতিয়ার করেছে। ত্রিপুরাতে 98% বুথ হচ্ছে সিটেতে এরা পঞ্চায়েতের উপনির্বাচন করালো, ভোট করতে দিল না। এবং আরেকটা বলি, ত্রিপুরাতে ভয়ঙ্কর কি নির্বাচন হয়েছে আপনাকে বলি, আপনারা জানেন, মিডিয়ার দৌলতে জেনেছি, যে প্রিজাইডিং অফিসার পর্যন্ত বুথ রিগিং এ অভিযুক্ত অ্যারেস্ট করেছে নির্বাচন কমিশন এফআইআর করে। এখন পর্যন্ত 600 জনের অধিক নামে হচ্ছে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে এবং কিছু জন অ্যারেস্ট পর্যন্ত হয়েছে। ত্রিপুরায় মাত্র 2টো সিট, লোকসভার যে নির্বাচন হয়েছিল তার যে শিডিউল ছিল, যে ডেটে ভোট হওয়ার কথা ছিল, ভোট পিছিয়ে দিতে হয়েছে। তার একটির ভোট হয়েছে 19 তারিখেরটা 23 তারিখে। ত্রিপুরা রাজ্যে কোনো গণতন্ত্র ভারতবর্ষের প্রথম একটি লোকসভা পিছিয়ে দেওয়া হলো, যেখানে ভোট পিছাতে হলো। কেন না? সন্ত্রাস। আবার একই সন্ত্রাস হচ্ছে পশ্চিমবঙ্গে। আপনাকে বলি, এই দুটো দল সন্ত্রাস ছাড়া এদের মাটি পায়ের তলাতে নেই। সন্ত্রাস যদি না করে এই দুটো দলের কোনো অস্তিত্ব নেই। সন্ত্রাস যদি না করে, যদি না থাকে আপনাকে বলি, অস্তিত্ব, অনিমেষ বাবু আমাকে একটু বলতে দেন, আপনার কথা নিশ্চয়ই শুনবো। আপনাকে একটা কথা বলি, আমি একটু একটা সন্ত্রাসের প্রেক্ষাপটে একটা কথা বলবো। 1933 সালে যখন জার্মানিতে হিটলার ক্ষমতা এসেছিলেন, তথাকথিত গণতান্ত্রিক উপায়তে ভোট পেয়ে কত % ভোট পেয়েছিলেন জানেন নাকি? 99.99%। 640টা সিটে 638টা সিট পেয়েছিলেন। আর কি পরিণত হয়েছিল সবাই জানেন। 45 সালে তিনি সুইসাইড করছেন। তার জন্য গোটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেক ইতিহাস আছে। মানে এখানে এরকম ইতিহাস ঘটবে বলছেন? না, তা বলছি না। দক্ষিণপন্থী দলের নিয়ম হলো সন্ত্রাস ছাড়া টিকে থাকতে পারে না। সন্ত্রাস শেষ, দক্ষিণপন্থী দল শেষ। আর আমরা বলছি সন্ত্রাসের মধ্যে আমি সুবিধাবাবুর পরিষ্কার বক্তব্য যে দক্ষিণপন্থী দল বিজেপি এবং বা তৃণমূল এরা নাকি সন্ত্রাস ছাড়া ক্ষমতায় টিকে থাকতে পারে না। আপনার অভিযোগ বোঝা গেছে। অনিমেষ বাবু, আপনাদের বিরুদ্ধে দুটো অভিযোগ আনছেন। একটি হচ্ছে আপনাদের সাথে তৃণমূলের একটি হাতাহাত আছে, গোপন বোঝাপড়া আছে, এই অভিযোগ। পাশাপাশি আপনারাও নাকি সন্ত্রাসকে হাতিয়ার করেন, তার বড় উদাহরণ ত্রিপুরা। আপনি দেখুন, যদি আমাদের তৃণমূলের সাথে আঘাত থাকতো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ওইভাবে ঝাঁঝালো ভাষণ দিতেন না, নরেন্দ্র মোদী ওইভাবে ভাষণ দিতেন না, তাহলে এইভাবে আমাদের কর্মীরা মার খেত না। কি বলুন, জানলেন তো? তো আমাদের কোনো আতাত নেই, আমরা আতাতের রাজনীতি বিশ্বাস করি না। ওনারা বিশ্বাস করেন, ওরা মাওবাদীদের সাথে একটা যোগাযোগ রাখেন দিয়ে বলেন ওরা কি সিপিএম। আচ্ছা, ওরা বলছে ওরা সন্ত্রাস করেন না, ওরা নন্দীগ্রাম করেন না, মানুষ জানে না নন্দীগ্রাম হয়নি, সিঙ্গুরে তাপস পানি মরেনি। ওরা বলছেন তো যে আমরা সন্ত্রাস করিনি, ঠিকই বলছেন, ওনারা কোন রকম সন্ত্রাস করেন। দিনের বেলাতে গুজরাটে আপনি যাচ্ছেন দাদা, আমি আপনাকে বলি কথাটা বলছেন না, কিছু করেনি। গুজরাট বলছেন, আজকে যদি দেখেন আমরা হেরে গেছি মধ্যপ্রদেশে, একজনে হারা যায়, মধ্যপ্রদেশে হেরে গেছি হেরে গেছি আপনার দলের বিরুদ্ধে সেই একই অভিযোগ। বামেরা মনে করছেন যে আপনাদের সঙ্গে নাকি বিজেপির বোঝাপড়া আছে। একসময় আপনারা বিজেপির সঙ্গে সরকারে ছিলেন, কোয়ালিশন সরকার করেছিলেন, এবং এখনো নাকি আপনারা দুটি দলের মোটামুটি আপনাদের চলার পথ এক, সেটা হচ্ছে আপনাদের হাতিয়ার হচ্ছে সন্ত্রাস, এবং সন্ত্রাসে ভর করি আপনারা বিগত যে ভোটগুলি হয়েছে তাদের জিতেছেন, এবং এই নির্বাচনেও সন্ত্রাসকে হাতিয়ার করতে চাই। দেখুন, একটা কথা বলি আপনাকে, যে দলটা ভারতবর্ষের সংবিধানকে শেষ করে দিতে চাইছে, যে দলটা ভারতবর্ষের যে আমরা ছোটবেলা থেকে যে কি জিনিস দেখে এসেছি, যে আমরা একে অপরে হিন্দু মুসলমান ভাই ভাই জাতিতে জাতিতে দাঙ্গা লাগানোর চেষ্টা করছি, যে দলটা একটা মানুষ কি খাবে সকালবেলা উঠে সেটা ঠিক করে দিতে চাইছে, সেই দলের সঙ্গে তৃণমূল কংগ্রেস আতাত হবে, এটা আপনারা ভাবছেন কি করে? আমরা কিছুই ভাবছি না।
তাহলে আপনি এইটা বলছেন কি করে যে এটা ভাবেদের অভিযোগ? ঠিকই তো কখনোই একটা রাজনৈতিক দল মুকুলবাবু বিজেপিতে না, মুকুলবাবু ধ্বংস করে দিতে চাইছে। শুনুন, দেশের কিছু সাংবিধানিক প্রতিষ্ঠান করছেন, যেই মানুষকে মেরে ভয় দেখিয়ে আপনাদের নিউজ চ্যানেলে আপনাদের মতন করে দেওয়া হচ্ছে, আরবিআই এর গভর্নরকে বলছেন বাধ্য করে দেওয়া হচ্ছে, অবজারভার নাকি আমরা যাবে না, রিলায়েন্সের বিদ্যুৎ পাঠাতে হবে। এইরকম একটা মানুষ সরকার চালাচ্ছে। একটাই কোম্পানি রেখেছে, অভিষেক ব্যানার্জি গাছের এই দলটা 6 টাকা 40 পয়সা নিয়ে গেছে ইলেকট্রিক বিল। আপনারা আবার বলছেন ভারতবর্ষের রাজনীতি আপনি মহারাষ্ট্রে যান, টাটা পাবেন, রিলায়েন্স পাবেন, কি পাবেন? শুধু গোয়েঙ্কা পাবেন, গোয়েঙ্কা ওখান থেকেও পার্সেন্টেজ খাবেন আপনারা, কাউকে ছাড়বেন না, থাকবে না, কিচ্ছু থাকবে না, ইলেকশন হবে না, আপনারা জিতবেন, সংবিধান মানাবেন, রাজার শাসন চাইছেন, রাজতন্ত্র। ওনারা রাজার শাসন চাইছেন। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ভেবেছেন আমি মুখ্যমন্ত্রী নই, আমি এই রাজ্যের রানী। প্রধানমন্ত্রী দেশ চালাচ্ছে 2 কোটি, কিভাবে প্রধানমন্ত্রী দেশ চালাচ্ছে সোনা একজন চালু করে এই একটা সুনির্দিষ্ট অভিযোগ আসছে যে অভিষেকের স্ত্রী আপনাদের দলের যুবরাজ, তিনি নাকি 2 কেজি সোনা সহ ধরা পড়েছেন। দেখুন, ওনাদের কাজই হচ্ছে অভিযোগ করা। ওনারা কোনোদিন অভিযোগের আমার মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে ওনাদের প্রধানমন্ত্রীর ক্ষমতা থাকলে সামনাসামনি 2 মিনিট মিডিয়াতে বসুক, ওনারা কোনোদিন মুখ খুলবেন না। ওনারা খালি অভিযোগ করবেন আর সরে যাবেন। ওনারা ভারতবর্ষের অর্থনীতিকে ধ্বংস করে দেবেন। আপনারা কোথায় নিয়ে গেছেন? বামেরা যেখানে ছেড়ে গেল তার থেকে 2 গুণ নিচে নিয়ে গেছেন, টাকা দিয়ে শেষ করে দিয়ে। ওনাদের হাতে ইডি রয়েছে, ওনাদের হাতে সিবিআই রয়েছে, ওনারা ইনকোয়ারি করছেন, কোনো প্রমাণ আছে? আচ্ছা, এই অভিযোগ বারবার করে আসছেন যে কেন্দ্রীয় সরকার নাকি একেবারে নিজের সারদা নারদা বা এই বর্তমানে অভিষেকের স্ত্রীকে নিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে নিয়ে যে ঘটনা ঘটছে সবকিছুতেই নাকি কেন্দ্রে যে সরকারটি আছে অর্থাৎ বিজেপি সরকার, তারা বিভিন্ন যে প্রশাসনিক সংস্থাগুলি আছে, ইডি সিবিআই, এগুলোকে ব্যবহার করা হচ্ছে। আপনি কি মনে করছেন? সন্দীপবাবু, তৃণমূলের সাথে আপনার কথা দিয়ে প্রমাণ হয়ে গেল, শুধু এটা আপনার কথা না, এটা হচ্ছে সর্বৈব সত্য। তৃণমূলের সাথে বিজেপির যে গভীর সম্পর্ক, গভীরতা, তার বড় প্রমাণ নারদার ফুটেজে দেখা গেল। চাকার মতো তৃণমূলের কিছু এমপি, কিছু মন্ত্রী, কিছু এমএলএ, কিছু বিশিষ্ট নেতা, তারা 2 হাত পেতে টাকা নিচ্ছেন। এ ফুটেজ গেল, আজ পর্যন্ত একজনে অ্যারেস্ট হলো না। জয়ললিতা অ্যারেস্ট হয়, লালু প্রসাদ অ্যারেস্ট হয়। সিবিআই যখনই পশ্চিমবঙ্গে আসে ঘুমিয়ে পড়ে। এদের গভীরতা কেন ঘুমিয়ে পড়ে? একাধিক তৃণমূলের নেতা অ্যারেস্ট হয়েছে। বলি খুব সুন্দর বিষয়। তাপস পাল অ্যারেস্ট হয়েছে, কিন্তু যারা মাথা, তারা যা অভিযোগ করলেন যে মূল মাথাকে ধরতে হবে, সিবিআইয়ের যে মূল অভিযোগ ছিল, মানে অভিযোগ যখন গেছিল যে মূল মাথা পর্যন্ত পৌঁছাতে হবে। 14 সালের যখন নির্বাচনী প্রচারে এসেছিলেন নরেন্দ্র মোদী, তখন বলেছিলেন সরকার এলে সমস্ত এদেরকে অ্যারেস্ট করা হবে। আজ পর্যন্ত সারদা নারদায় সেই অর্থে কিছুই হলো না, লোক দেখানো। আবার বলি মজার ব্যাপার, সন্দীপবাবু একটা কথা বলি, আপনি নিশ্চিত থাকুন, লোকসভা ভোটের রেজাল্টের পর কেন্দ্রে যদি বিজেপি সরকার হয়, তৃণমূল দলটা ত্রিপুরার যেরকম পুরোটা বিজেপিতে কনভার্ট হয়ে মন্ত্রিসভা হয়ে গেছে, তৃণমূল দলটার এখানে কোনো অস্তিত্ব থাকবে না, বিজেপিতে চলে যাবে। আবার উল্টোটা জেনে রেখে দিন, বিজেপি যদি সরকার করতে না পারে, এখানের যে কজন বিজেপিতে যাদেরকে তৃণমূল থেকে গেছে, পাঠানো হয়েছে, আবার সকলে বিজেপিতে ফিরে আসবে, তৃণমূলে ফিরে আসবে, বিজেপি থেকে তৃণমূলে। এ দুটো দলের কোনো অভিন্ন আলাদা কিছু ব্যাপার নেই, মানে ভিন্ন নয়, এরা পুরো অভিন্ন। এবং আরো একটা বলি, পুরো খেলা হচ্ছে, মানুষ জানেন তো, মানুষে সব দেখছে, মানুষ হয়তো প্রথমে সবটা বুঝতে পারছে না, সময়ের সাথে সাথে বুঝে যাবেন। কি বুঝবেন? আমি একটা একদম স্পেসিফিক একটা কথা, আপনারা নেতারা সর্বদা একটা কথা বলেন, যখন আপনারা হেরে যান, যখনই যে দলই হোক হেরে গেলে বলেন মানুষ আমাদের বুঝতে পারলো না, আমরা মানুষকে আবার বোঝাবো। আচ্ছা, এটাই কি ঘটনা, নাকি আপনারা মানুষকে বুঝতে পারেন না?
আপনার কি মনে হয় বলুন তো? একটা কথা বলি, একটা কথা বলি, ভুলে গেছে মানুষের পাশে মানুষের পাশে কাকে বোঝায়? আমি অনুষ্ঠানটা শেষ থেকে আমার মানুষের সঙ্গে থাকা তৃণমূল কংগ্রেস আমাদের তৃণমূল কংগ্রেস থাকে সন্ত্রাস করার জন্য, মানুষের সাথে বাচ্চা মারবে না তার জন্য সাইকেল মদ খাইয়ে বাঁচিয়ে রাখার জন্য সিভিক ভলেন্টিয়ার রেখেছেন আপনারা, যাতে গুন্ডা বাহিনী না পুষতে হয়, সিভিক ভলেন্টিয়ার দিয়ে কাজ করতে হয়। আপনারা ক্লাবগুলোকে টাকা দিচ্ছেন যাতে আপনি ভোটের সময় রিগিং করতে পারেন। মানুষকে কর্মসংস্থান মানুষকে আমরা কিছু কর্মসংস্থান জমিতে চাষ করিনি, দাঁড়িয়ে আছি, আমাদের সময় একদম শেষ। আজকে আমাদের মূল আলোচনার বিষয় ছিল যে এই রাজ্যের সংস্কৃতি, ভোট সংস্কৃতি কি সন্ত্রাস নির্ভর। এই আলোচনা এতক্ষণ ধরে আমরা শুনলেন। আমি একটা প্রশ্ন দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব, একটি প্রশ্ন, এবং আমি আশা করব আপনারা একদম এক কথাই বা অতি সংক্ষেপে উত্তর দেবেন, কারণ আমাদের সময় শেষ। আমার প্রশ্ন, যে দল হেরে যায়, ভোট সংস্কৃতি, নির্বাচন সংস্কৃতির ইতিহাস বলছে যে দল, বামেরা, কংগ্রেস, বিজেপি, সিপিএম, বিভিন্ন রাজনৈতিক দল, পরাজয়ের পর তারা বলেন মানুষ আমাদের কি লক্ষ্য ছিল, আমাদের কি মোটো ছিল বুঝতে পারলো না, এই জন্য আমাদেরকে ভোট দেয়নি, এই হার আমরা স্বীকার করছি, আমরা মানুষকে বোঝাবো। এটা বলে সব রাজনৈতিক দল, যে মানুষ তাদের লক্ষ্য বা তাদের উদ্দেশ্য বুঝতে পারেনি, সেই জন্য ভোট দেয়নি, হারের দায় স্বীকার করছি, আমরা মানুষের কাছে আবার যাবো, আবার মানুষকে বোঝাবো। এটাই কি ঘটনা? নাকি মানুষ বুঝতে পারলো না, নাকি নেতারা মানুষ কি চাইছে সেটা বুঝতে পারলো না, নেতারা, রাজনৈতিক নেতারা মানুষকে বোঝার চেষ্টাই করলো না, মানুষের মনটাকে পড়তেই পারলো না, সেই কথা স্বীকার না করে, যে এই কথা তো কেউ বলে না যে আমরা মানুষকে বুঝতে পারিনি, মানুষ ভুল বুঝেছে নয়, আমরা মানুষকে ভুল বুঝেছিলাম, এই কথা কোনো নেতাই বলেনি। ঘটনাটা কি? মানুষ নেতাদের বুঝতে পারে না, নাকি নেতারা মানুষকে বুঝতে পারে না? কোনটা? একদম সংক্ষেপে বলুন। মানুষ ভুল করে, মানুষই ভুল থেকে শিক্ষা নেয়, আর মানুষ ইতিহাস তৈরি করে। সন্দীপ বাবু, আপনার স্টুডিওতে বলে গেলাম বসে, একজন বামপন্থী দলের কর্মী হিসাবে, মানুষ সব লক্ষ্য করছেন, মানুষ তার ভুল থেকে শিক্ষা নেন। এবং আবারে বলি, মানুষ, নেতারা কি তাদের ভুল থেকে শিক্ষা নেন? হ্যাঁ, অবশ্যই, অবশ্যই নেই। এবং আপনাকে বলি, মানুষের উপর আমাদের বিশ্বাস আছে, আস্থা আছে, মানুষ সব দেখছেন। আমরা শুধু এই কথা বলতে চাইছি, পশ্চিমবঙ্গে যদি স্বাভাবিক গণতান্ত্রিক কার্যকলাপ করার সুযোগ আমরা পাই, আমরা প্রমাণ করে দেবো যে আমরা এই রাজ্যের 1 নম্বর দল। আর একটি কথা বলে আমি শেষ করবো সংক্ষেপে, সন্ত্রাস খুব মারাত্মক জিনিস। আমি আসবো, জার্মানির সন্ত্রাসের পরিস্থিতি 4টে লাইন বলবো, যে সন্ত্রাস কি মারাত্মক, সেটা বিজেপির বন্ধুরা এখন বলছেন, তৃণমূলের বন্ধুরা বলছেন না। ওরা যখন কমিউনিস্টদের ধরতে এসেছিল আমরা প্রতিবাদ করিনি, কারণ আমি কমিউনিস্ট ছিলাম না। ওরা এরপর ইহুদিদের ধরতে এসেছিল, আমি প্রতিবাদ করিনি, কারণ আমি ইহুদি ছিলাম না। ওরা এরপর গণতন্ত্রপ্রিয় মানুষদের ধরতে এসেছিল, আমি প্রতিবাদ করিনি, কারণ আমি তো রাজনীতি করতাম না। সর্বশেষে ওরা যখন আমায় ধরতে এসেছিল, প্রতিবাদ করার মতো অবশিষ্ট কেউ ছিল না। এই সন্ত্রাসের প্রতিবাদ যদি না হয়, প্রতিরোধ যদি না হয়, সমস্ত মানুষ এই আগুনে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। এবং তৃণমূল এবং বিজেপি দুটো এক সময়, অন্য কোনো সময় এই আলোচনাতে আসবো। অনিমেষ বাবু, নেতারা মানুষকে বুঝতে চেষ্টা করে না, নাকি মানুষ নেতাদিকে বুঝতে পারে? দেখুন, মানুষের নেতা থেকে অনেক বেশি বোঝে মানুষ, যারা ভোটটা দেয়। তারা জানে যে এই ভোটটা কি জন্য দিচ্ছেন আর তারা কি পাবেন। তারা যখন পান না, সরকারকে ছুঁড়ে ফেলে দেন, সরকারকে তারা ছুঁড়ে ফেলে দেন। সেই সরকারকে ছুঁড়ে ফেলে দেওয়ার পর আমরা সেই বুঝতে পারে না, একদম নেতৃত্বই মানুষকে ঠিকঠাক বুঝতে পারে না, আমরা সেখান থেকে শিক্ষা নিই। আপনি কি মনে করেন? আমি বলি যে মানুষ সচেতন, মানুষ বুদ্ধিজীবী, মানুষকে অনেক সময় অনেক নেতা বুঝতে ভুল করে। মানুষের কাছ থেকে শিক্ষা নিয়েই আমাদের চলা উচিত।
মানুষের, পশ্চিমবাংলার মানুষ সহ সারা ভারতবর্ষের মানুষের প্রতি আমাদের আস্থা এবং বিশ্বাস আছে। এই আস্থা এবং বিশ্বাস আছে বলেই 2014 সালে যে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে একটা সরকার ক্ষমতা এসেছিল, 2019 সালে তাদেরকে বিদায় জানাবে। দাদা বলছিলেন যে সন্ত্রাসের জন্ম দিয়েছে কমিউনিস্টরা। আলোচনায় আসবো, কিন্তু আজকে দিনের শেষে একটা বিষয় কিন্তু খুব পরিষ্কার এবং পরিচ্ছন্ন ভাবে উঠে এলো। তিনটি রাজনৈতিক দলই অকপটে স্বীকার করছেন এ রাজ্যের নির্বাচনে সন্ত্রাস পরম্পরা। কিভাবে স্বীকার করছেন? তৃণমূল বলছেন আগে ছিল ব্যাপক সন্ত্রাস, এখন হয় না। অন্যরা বলছেন আগে ছিল না, এখন সন্ত্রাস হয় তা নিশ্চিত। দিনের শেষে প্রত্যেকেই একমত, নির্বাচনে সন্ত্রাস একটি অন্যতম হাতিয়ার। কিন্তু এই নির্বাচন 2019 সপ্তদশ লোকসভা নির্বাচন অতি গুরুত্বপূর্ণ। 3টি দফা হয়ে গেছে, আরো কয়েকটি দফা বাকি দফাগুলোতে এ রাজ্যের মানুষ একটু অন্যরকম নির্বাচন দেখবে, সন্ত্রাস মুক্ত নির্বাচন। প্রতিটি রাজনৈতিক দল নিশ্চিতভাবেই চাইবেন এটি সন্ত্রাস মুক্ত, সুস্থ, স্বাভাবিক, গণতান্ত্রিক নির্বাচনের। আমরা সেই আশা প্রকাশ করছি। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। আগামীকাল ঠিক সন্ধ্যা 8টায় অন্য কোনো অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হব। শুভরাত্রি।